পরিবর্তন এবং যে জিনিসটি আসলে এখানে বলা হয়েছে নিম্ন আয়ের মানুষের জলবায়ু অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা। এখানে যে জিনিসগুলো হচ্ছে আমি ওভারঅল সবকিছু দেখে যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে আমাদের আসলে ইনফ্যাক্ট সমস্ত সেবা প্রদানকারী সংস্থার মধ্যে কোঅর্ডিনেশনের যে একটা অভাব ছিল, সে কারণে গিয়ে আমাদের একটা যে অপরিকল্পিত উন্নয়ন হয়েছে, এই অপরিকল্পিত উন্নয়নের কারণে গিয়ে আজকে এই সমস্যাগুলো উদ্ভব হয়েছে। কাজে মূল জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা যখন হবে আলটিমেটলি আমাদের মধ্যে একটা প্ল্যান থাকবে কিভাবে আমি শহরটাকে সুন্দরভাবে করব। সাপোজ আমি কোন জায়গায় স্কুল করব, কোন জায়গায় কলেজ করব, কোন জায়গায় আমাদের বাসস্থান থাকবে, কোন জায়গায় আমাদের ফ্যাক্টরি থাকবে, কোন জায়গায় আমার ইন্ডাস্ট্রি থাকবে, কোন জায়গায় আমার মাঠগুলো থাকবে, কোন জায়গায় আমার ফরেস্ট থাকবে, কোন জায়গায় হিল এরিয়া। এই জিনিসগুলো যদি আমরা চিহ্নিত করতে পারতাম তাহলে আজকে এই সমস্যাগুলো উদ্ভব হতো না। এখন যেটাই হয়ে গেছে, এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে। এখানে কিছু কথা এসেছে 17টি ওয়ার্ড। এখানে কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন 41টি ওয়ার্ডের সাথে রাজনৈতিকভাবে যুক্ত ছিলাম, বিশেষ করে গত 18টি বছর প্রতিটি ওয়ার্ডে ঘুরে বেড়িয়েছি। কাজে 1 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ড, 10, 11, 12, 13, 14, 19, 20, 22, বিশেষ করে এখানে পাহাড় 10, 14 নম্বর ওয়ার্ড লালখান বাজার, এখানে বারংবার হয়েছে। 9 নং ওয়ার্ড উত্তর মানে আকবর শাহ এলাকা, 9 নং ওয়ার্ড, যেখানে পাহাড়গুলো কেটে ফেলা হয়েছে। আমাদের এই যে রিজওয়ানা ম্যাডাম, উনিও বেশ কয়েকবার এসেছেন এখানে। 10 নং, এই যে 11 নং ওয়ার্ড, 11 নং হচ্ছে কাটলে, যেখানে আপনার সমুদ্র তীরবর্তী যে এলাকাটা। যেমন এখানে আরেকটি ওয়ার্ড আপনারা বাদ দিয়েছেন, যেহেতু কর্ণফুলী নদীর খুব পাশে। 35 নং ওয়ার্ড বক্সিরহাট ওয়ার্ড ছাড়াও সেখানে 18 নং ওয়ার্ড পূর্ব আকুলিয়া ওয়ার্ডও, সেখানে এই যে আপনার কল্পলোক আবাসিক এলাকা, এইসব, এটা একটা ওয়ার্ড বাদ গেছে। এই এলাকাটাও সেখানে যুক্ত আছে। তো যে জিনিসটা সেই প্রেক্ষাপটে আমি দেখছি, সেই জিনিসটা হচ্ছে যে আপনারা এখন কি করতে পারবেন, এখন আপনারা এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা কি করতে পারি। আমাদের এখন করা উচিত যে যা হওয়ার হয়েছে, এখন থেকে আমরা অন্যায়ভাবে অবৈধভাবে যে কাজগুলি করলে পরে আমার জলবায়ু আরো বেশি খারাপ অবস্থার দিকে যেতে পারে, সেই জিনিসগুলো স্টপ করা। সেটা দরকার হলে গণসচেতনতা হোক, আইনের মাধ্যমে হোক, সব মিলিয়ে আমাদের এটা করতে হবে। এবং আমি যেটা মনে করি, আমি যে প্রথম দিন থেকে ভোট নেওয়ার পর দিন থেকে আমার প্রায় 100 দিনের উপর হয়ে গেছে, এখন 110 দিনের মতো, আমি যে কাজটি করতে চেষ্টা করছি সেটা হচ্ছে গণসচেতনতা। আমি যে জায়গায় কনসেন্ট্রেট করতে চেষ্টা করছি, যে রাজশাহী সিটি কর্পোরেশনে, যদিও সেখানে লোক সংখ্যা কম, 10 লাখ কিংবা 11 লাখ, সেখানে আমি দেখেছি তারা খুব চমৎকার ভাবে তাদের শহরটিকে সাজানোর চেষ্টা করছে, সুন্দর রাখার চেষ্টা করছে। বাট আমরা আমাদের এই শহরটাকে সুন্দর রাখতে পারছি না। তাহলে মূল কারণ ওটাই যে আমরা ওই জনগণ যেখানে, আমরা সেখানে তাদেরকে এদেরকে হয়তো আমরা কনভিন্স করতে পারছি, এই জায়গায় এসে আমরা চট্টগ্রামে সেটা পারছি না। কেন পারছি না? হয়তো আমাদের যারা এখানে জনগণ আছে তাদের ওই বিহেভিয়ার অথবা তাদের যে সাইকোলজিক্যাল যে অ্যানালাইসিস, এই জিনিসটা আমাদের করা দরকার বলে আমি মনে করি। অনেক সময় চট্টগ্রামের মানুষজন যে ধরনের বিহেভ করে, রাজশাহীর মানুষ হয়তো ওইভাবে বিহেভ করছে না। রাজশাহীর মানুষগুলোকে খুব সহজে কনভিন্স করা যাচ্ছে, বাট চট্টগ্রামের আমরা যারা আছি তাদেরকে ওইভাবে কনভিন্স, তারা হয়তো বা জেনেও তারা ময়লাগুলো ফেলছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই যে কালকে আমি ডোমখাল পরিষ্কার করার জন্য, এর আগে আমি কৃষিকাল পরিষ্কার করার জন্য গিয়েছি। ডোমখালটা হচ্ছে আপনারা জানেন চাঙ্গাতে, ফরিদের পাড়াতে। এটা হচ্ছে আপনার 4 নং ওয়ার্ড। এখানে 4 নং ওয়ার্ড আছে, 4 নং ওয়ার্ড নেই। আচ্ছা, যাই হোক, এটা চাঙ্গার ভিতরে। ওইখানেও এখন খুব মুরাদপুর, চাঙ্গার পানি জলাবদ্ধতা এলাকা, সব এলাকা। আর যেটা আমি কৃষিকাল বলছি, এটা হচ্ছে 6 নং ওয়ার্ড এবং 17 নং ওয়ার্ড। এবং 17 নং ওয়ার্ডে 4টা খালও আছে, এবং সেটার আরেকটা অংশ বিকল্প খাল, যেটা ওই যে রসুলবাগ আবাসিক এলাকা দিয়ে গেছে। তো এই খালগুলো আমি বারবার গিয়ে দেখলাম, যেখানে বহুতল ভবন খালের পাশে আছে, সেই খালগুলো বারবার গার্বেজ স্টেশনে পরিণত হচ্ছে। তাহলে তার অর্থ কি? এই বিল্ডিং গুলোকে আপনাদেরকে প্রথমে সচেতনতার হাতে আনতে হবে। কারণ ওই ডোমখাল আমি দেখেছি, একদম সাথে একটা বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং থেকে ময়লাগুলো ফেলছে, তারা এটাকে গার্বেজ স্টেশন মনে করছে এবং তারা এই কাজগুলো করছে। এবং আমি এই যে আমাদের যেটা বর্তমান নূর আহমদ সড়ক আছে, বিএনপি অফিসের ঠিক পিছনে দেখেন একটা খাল আছে, ওটার সাথে যে বিল্ডিং গুলো আছে, আমি প্রথম 4-5 দিনের মাথায় সেটা ওয়াশ করে পরিষ্কার করে এসেছি। এগুলো আমি যেগুলো বলছি কৃষিকাল, এগুলো প্রথম দিনই পরিষ্কার করেছি, প্রথম 1 সপ্তাহের মধ্যে।
কিন্তু আমি 1 মাস পর 2 মাস পর যখন গিয়েছি সেগুলো আবার সেম গার্বেজ স্টেশনে পরিণত হয়েছে। সো দ্যাট এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী কোন বিল্ডিং যেখানে থাকে বহুতল ভবন, তারাই সেখানে খুব চমৎকার ভাবে সেটাকে গার্বেজ স্টেশন মনে করে ময়লাগুলো ফেলে দিচ্ছে। এই জায়গায় গিয়ে আমার মনে হয় যেটা করার সিদ্ধান্ত সেভাবে নিতে হবে, সমন্বিত একটা, সেটা আইনগত ভাবে হোক অথবা বুঝিয়ে সুঝিয়ে হোক, বুঝিয়ে সুঝিয়ে না হলে আইনের মাধ্যমে এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের কথাবার্তা পরিকল্পনার মধ্যে আসা উচিত বলে আমি মনে করছি। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে আমরা যে মূল সমস্যা যেটা চট্টগ্রামের যে ওয়াটার লগিং প্রবলেম, জলাবদ্ধতা এই জায়গায় গিয়ে আমরা হয়তো ফেল করছি। একমাত্র কারণ হচ্ছে যে তারা আমাদের কথাগুলো শুনছে না, মানছে না, কিংবা তারা ওইভাবে ইউজ টু না। যার কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুল চাইল্ড কেয়ার এটা আমি শুরু করছি। যেহেতু আমার 100টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি, কলেজ মিলিয়ে, স্কুলের বাচ্চাদেরকে শেখানো হবে ময়লা কোথায় ফেলবে, কোথায় ফেলতে হবে। ডাস্টবিন আমরা দিচ্ছি, তাকে একটা চকলেট দেওয়া হবে, চকলেটের কাভারটা সে কোথায় ফেলবে ওইভাবে তাকে শেখানো হবে। ঠিক এইভাবে বাচ্চাদেরকে যদি আমরা আস্তে আস্তে শিখাতে পারি, সেটা তার বাসায় তার মেড সার্ভেন্টকে সে শিখাবে, তার মা বাবাকে সে, যখন একটা বাচ্চা শিখাবে তখন এই শিক্ষাটা তাদের সবচেয়ে বেশি কাজে লাগে, যেটা আমি মনে করি। তো এই জায়গায় আমাদেরকে শুরু করতে, একদম গোড়া থেকে আমাদেরকে রুট লেভেল থেকে শুরু করতে হবে, যেটা ইনশাল্লাহ আমরা শুরু করছি। আর এই যে এই জিনিসগুলো আমি দেখলাম যে আপনার ধরেন উচ্চ তাপমাত্রা, অনিয়ম বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, ভূগর্ভস্থ পানির লবণাক্ত জমিতে পাহাড় ধস, বর্জ্য ব্যবস্থাপনার অভাব, আপনার জলাবদ্ধতা, সুপেয় পানির অভাব, মশা মাছির উপদ্রব, পর্যাপ্ত টয়লেট সুবিধা ও কালভার্ট সমস্যা, অপর্যাপ্ত নিষ্কাশন, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, রাস্তার অসুবিধা, চর্মরোগ টিকা কেন্দ্রের অভাব, বেকারত্ব, জন্মসনদ, উচ্ছেদের ভয়, দ্রব্যমূল্য উপার্জন অসমতা, অপর্যাপ্ত রাস্তার লাইট, সামাজিক সুরক্ষা এবং জননিরাপত্তা অনাচার, শব্দ দূষণ। এই কথাগুলো, এই যে জিনিসগুলো এসেছে মূল জায়গায় ধরেন আপনাকে যদি অ্যাড্রেস করতে হয়, আমি আজকে যে আপনি 19 নং ওয়ার্ড, সেটা দক্ষিণ বাগদিয়ে, একদম সেখানে এত বস্তি আছে সেখানে, এবং সেখানে আরেকটা জিনিস আঁকড়া হচ্ছে মাদকের আঁকড়া। আপনি যদি সেখানে বউবাজার টোবাজার এলাকায় যান 19 নং ওয়ার্ডে, সেখানে দেখবেন মাদকের তাদের একটা বিশাল প্রবলেম সেখানে আছে। আমি প্রশাসন অনেকবার বলেছি, বারবার সেখানে গিয়ে তল্লাশি করার জন্য, তাদেরকে গ্রেপ্তার করার জন্য। এটা প্রশাসনিক একটা ব্যবস্থা দরকার। পুলিশ কমিশনার, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তারা আছে, এই জায়গায় ধরেন এই ওই যে আপনি বলছেন যে বিল্ডিং এর পর বিল্ডিং উঠে গেছে, মানে আমরা ছোটবেলায় বইতে যেটা পড়েছি, ইটের পর ইট, মাঝে মানুষ ইট। এই যে ইট দিয়ে শুধু বিল্ডিং করা হয়েছে, আপনার যে সিডিএর যে এটা রুলস থাকা উচিত 30% খোলা রাখা। এটা কোনো, আমার মনে হয়, যদি আমি পূর্ব পশ্চিম, যেহেতু আমার ভাষাও পশ্চিম বাকলিয়াতে, আমি দেখেছি যে এই বাকলিয়া অঞ্চলে প্লাস অন্যান্য যেসব জায়গায় আমি এখন জলাবদ্ধতা নিয়ে যেহেতু কাজ করছি, কোন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমি যখন মুর্শিদ নিয়ে বসছি, কোন খালের এখানে আপনি যদি চিহ্ন দিতে যান, আইডেন্টিফিকেশন করতে যান, দেখবেন যে সমস্ত বিল্ডিং উঠে গেছে। আপনি প্রপার আইডেন্টিফাই, মানে প্রতিটা ক্যানেলের আপনি যদি ইচ এন্ড এভরি ক্যানেল ইউ উড লাইক টু আইডেন্টিফাই প্রপারলি, আপনি দেখবেন যে ইউ ক্যান্ট আইডেন্টিফাই। কারণ ওই জায়গায় আপনার 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং উঠে গেছে। ওই জায়গায় গিয়ে এখন যে প্রবলেমটা হচ্ছে, যেটা যারাই কাজ করুক না কেন, 36টা খাল নিয়ে সিডিএ যেটা কাজ করছে, বা সিটি কর্পোরেশন আমরা ফিউচার হয়তো কাজ করছে, অথবা একটা খাল আমরা 12 খাল কাজ করছি, প্রতিটা জায়গায় যে যে আপনার সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাটাকে উত্তরণের জন্য সেখানে ভাঙচুর করা কিংবা সেকে ভেঙে ফেলা, অথবা সেই জায়গায় ল্যান্ড একুইজিশন করে তাকে সে পরিমাণে কম্পেনসেশন করা, সব মিলিয়ে এখানে একটা দীর্ঘ সূত্রিতার কারণে গিয়ে প্রবলেমটা আরো বেশি দীর্ঘায়িত হয়েছে। আজকে প্রকল্পের পর প্রকল্প বৃদ্ধি পেয়েছে, টাইম বৃদ্ধি পেয়েছে, টাকার পর টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু কাজ হয়নি। আমি সিম্পলি জলাবদ্ধতার এই কথাটা বলছি, সিডিএ সেটা আপনি 36টা খাল 2016 সালে শুরু হয়েছে, যেটা হওয়ার কথা ছিল সিটি কর্পোরেশন শুরুতেই গলদ হয়েছে। এই যে আমি প্ল্যানিং এর কথা বলছি, একটা রাষ্ট্র কিভাবে একটা সিটি কর্পোরেশনকে বাদ দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে 36টা খালের দায়িত্ব দেয়, যে জায়গায় 36টা খাল এখন 19টা খাল তারা করেছে, এবং আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তা আমি এখন নিব কেন? আমার 36টা খাল কমপ্লিট কাজ না হলে আমি কেন নিব? এটা তো আমি কবে নিব না। এরা হয়তো বুদ্ধ টুদ্ধ কেউ থাকবে সে দিবে, আমি তো নিব না। আমাকে কমপ্লিট বুঝিয়ে দিতে হবে। শুধু বুঝিয়ে দিলে তো হবে না,
এই 36টা খালের যে আপনার সুইচ গেট নির্মাণ করছে, এগুলো মেনটেন্যান্স কস্ট আছে, এগুলো কে দিবে টাকা? সিটি কর্পোরেশন কোনো বাজেট নির্ধারণ করেছেন? আপনারা 14,000 কোটি টাকা নষ্ট করেছেন, কষ্ট করে এগুলো করছেন, কিন্তু সিটি কর্পোরেশন বাজেট করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা জায়গায় পরিকল্পনার অভাব। আমি যেটা বলছি, আমার শুরুতেই গলত এই জলাবদ্ধতা 36টা খাল সিটি কর্পোরেশনের দেওয়া উচিত ছিল। সে যে হোক, সে যে গভর্নমেন্টের হোক, সে যতই ধরেন অপছন্দের লোক হোক, প্রধানমন্ত্রী, কিন্তু সিস্টেমের বাইরে যখন আপনি যাবেন তখন আপনাকে সব কিছু, এই যে 28টা কথা যেটা বলেছেন আপনি প্রতিপাদ্য বিষয়, 28টা প্রত্যেকটা জায়গায় সেটার প্রভাব বিস্তার করেছে একটা জায়গায় একটা সমস্যার জন্য। কাজে ওই জায়গায় আমাদেরকে এখন থেকে ঠিক করতে হবে। এখন সুইচ গেট নির্মাণ করা হয়েছে, সুইচ গেটে দেখা যাচ্ছে সেটা যে হোয়াইট থাকার কথা ছিল সেই জায়গায় কিশোরের ন্যারো হয়ে গেছে। তো এই যে একটা অপরিকল্পিত ভাবে সুইচ গেট গুলো নির্মাণ করা হয়েছে, সেগুলো তো ঠিক করতে হবে। এই যে যেটা আমি বলছি দীর্ঘ সক্রিয়তা, 16 সাল একটা 19 সাল, 19 সালে এসে বাজেট বৃদ্ধি পেয়েছে, 22 সালে এসে বাজেট বৃদ্ধি পেয়েছে, 24 সালে এসে বাজেট 26 সাল। ঠিক একইভাবে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন 2013 সালে মাত্র 313 কোটি টাকা ভালো করে খাল, সেটা গিয়ে আজকে 2013 সাল, আজকে 24 সাল, 25 সাল, এবং এখন বলা হচ্ছে তাকে আমি জোর করছি যখন বলছি স্যার 25 সালের শেষের দিক, আবার কাচুমাচু করে বলে স্যার 26 সালের জুনে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণ পেতে হলে ইনফ্যাক্ট আমাদেরকে সোজা পথে চলা ছাড়া আর কোনো, এই সোজা পথে চলতে হলে হয়তো অনেক বাধা আসবে, এই বাধাগুলো আমাদেরকে যে কোনো ভাবে উতরে যেতে হবে। সেটার জন্য সততা, দক্ষতা এবং ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যে ওই জায়গায় গিয়ে কম্প্রোমাইজ করে ফেলি তাহলে কিন্তু শহরের আর ওই অবস্থা থাকবে না। আমি অন্য কিছু অ্যাডভাইস করছি ওয়ার্ড মিলে, যেহেতু ওয়ার্ড গুলো আমি দেখছি আরো কয়েকটা ওয়ার্ড আসা উচিত, বাট তারপরে আমি যেগুলো করা হয়েছে ঠিক আছে। এখানে যে জিনিসটা এখন যেটা করা উচিত, জলাবদ্ধতার যেহেতু পানি বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি জমে এবং পানি আসে, সেগুলোকে আমরা কিভাবে ধারণ করতে পারি, যেমন ওয়াসা এই কাজটা করতে পারে, রেইন ওয়াটার রিচার্জ রিট্রিটমেন্ট প্ল্যান্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পানিটা যদি আমরা ধারণ করতে পারি, এটা পরবর্তীতে ওয়াসা এগুলো বিক্রি করে হোক আর যেভাবে হোক পানিগুলো তারা রিইউজ করতে পারছে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে। তাহলে আমার পানিগুলো যেগুলো বের হচ্ছে অতিবৃষ্টির কারণে যেটা জলাবদ্ধতা হয়ে যাচ্ছে এবং জনদুর্ভোগ হচ্ছে, ওই পানিগুলো যখন ধারণ করতে পারি তাহলে সেটা মিনিমাম আমরা কিছুটা এই জলাবদ্ধতার জন্য আমরা কিছু কাজ করতে পারি নিরাময়ের জন্য। যেটা আমি প্ল্যান ডেভেলপমেন্টের কথা বলেছি, আরেকটা হচ্ছে রেপিড আরবানাইজেশন, যেটা যেগুলোর কারণে এটা হচ্ছে অপরিকল্পিত, যখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকবে দ্রুত কিভাবে আমরা এটাকে শহরটাকে আমরা গড়ে তুলবো এই চিন্তা করছি। জলাধার, জলাশয়, দিঘি ভরাট করা, যেগুলো হচ্ছে এখনো হচ্ছে। আপনাদের যারা সামাজিক প্রতিষ্ঠান আছে আপনাদের ভয়েসটা রেইজ করতে হবে, যেটা আমি মানে আমরা নিম্ন গলায় কথা বলতে বলতে এখন কেমন জানি একটু হয়ে গেছে। আজকে আজকার দিকের পান নিয়ে এখন আমি সংগ্রাম করছি। আজকার দিকের পান নিয়ে আপনারা লেখেন না কেন, আপনারা কথা বলেন না কেন? এই আজকার দিকের পান আপনি দেখেছেন? আজকার দিকের পানের নাম শুনেছেন? আজকার দিকে আপনি নাম শুনেছেন? আপনি কি কে দেখেছেন এখানে বলেন? কেউ গিয়ে ভিতরে ঢুকে দেখেছেন? দেখতে হলে ফার্নিচারের দোকান দিয়ে ঢুকতে হবে। তো ফার্নিচারের দোকানগুলো এখানে কেন থাকবে? তাদেরকে তো আমি বারবার বলছি যে তোমাদের আমরা একটা মার্কেট করে দেবো, তোমরা এক সাইডে চলে যাও, যাই না কেউ। মনে হচ্ছে মানে আমাদের এখানে যেটা হয়েছে কি, আমাদের চট্টগ্রামের যেটাই হোক, যে যারা টাকা পয়সা ইনকাম করবে শুধু নিজের জন্য, শহরের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই, এই একটা চিন্তা তাদের মধ্যে ঢুকে গেছে যে এই শহরটা আমাদের না, এটা শুধু মেয়র চট্টগ্রাম একটা সাদা দেশ। আমি আমার জায়গায় আছে, আমার বাপদাদার সম্পত্তি, এটা নিয়ে আমি আছি। তাদেরকে যে আমি একটা অল্টারনেটিভ জায়গা দিচ্ছি, ঠিক আছে এটা একটা ফার্নিচার মার্কেট করো, খুব চমৎকার ভাবে তোমাকে সাথে একদম গ্লাসের উপর দিয়ে করে দেবে। এবং এইখানে আমার চিন্তা ছিল যেটা একটা ওয়াকওয়ে করে দেওয়া, এবং যে মালিক যে কিনেছে দিঘি তাকেও আমি কনভিন্স করেছি, ফিনল্যান্ড যিনি দায়িত্বে আছেন, ফিনল্যান্ড এটা মালিক। তো তারা দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। তারা বলছে ঠিক আছে আপনি যেহেতু চাচ্ছেন আমরা এটা ছেড়ে দিব, আমরা পিছনে গিয়ে একটা ছোট মার্কেট করবো, বাট এই পুরা দিঘিটা আমরা ছেড়ে দিব, আমরা একটা ওয়াকওয়ে আমার করার চিন্তা আছে, একটা রাতে লাইট জ্বলবে। দেখুন এইটা যদি আপনি চিন্তা করেন, এই শহরটাই পরিবর্তন হয়ে যাবে, শহরটার চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে। তো কাজে এই দিঘিগুলোকে আমাদেরকে এইভাবে রক্ষা করতে হবে। আমি যখন এগুলিকে রক্ষা করতে পারবো না, আস্তে আস্তে এগুলো যখন ঢাকা পড়ে যাবে, দিঘিগুলো আর দেখবে না, আর একটু দেখবেন দিঘির মধ্যে বিল্ডিং উঠে গেছে। যা হয় আর কি, লুকিয়ে রাখতে রাখতে পরে গিয়ে দিঘি ভরাট হয়ে গেছে।
এটা দেখবেন যে হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে, কারণ অনেক বড় জায়গা। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার সাংবাদিক ভাইরা আছেন এখানে, আপনারা লিখুন যে আপনারা কেন ফার্নিচার দোকানের পাশে তো আপনাদের এক সাইডে বড় করে মল করা যায়, ফার্নিচার মল, কেন আপনারা ধরে আছেন যে এখানে আপনারা থাকবেন? এটা তো উচিত না। এটা তো আসলে চট্টগ্রামের জনগণের সম্পদ। এই দিকগুলো তো আমাদের রক্ষা করতে হবে। সেম টু ডেভার পার্ক দখল হয়ে যাচ্ছে। রেলের জায়গা, রেল এবং বন্দরের মধ্যে সমস্যা, দুই পক্ষকে আমি দেখেছি, তাদেরকে বলেছি এটা সিটি কর্পোরেশন নেবে এবং এটা আমি ওয়াকওয়ে করে দেবো। তো সেগুলো আমি কাজ করছি, কথা বলছি। বন্দর রাজি আছে, রেলকে আমি রাজি করাচ্ছি আলটিমেটলি, কারণ এখানে হয়েছে কি অলরেডি রেলের জায়গা পেলেই তো সব দখল হয়ে যাচ্ছে। কাজে এই যে একটা প্রবলেম, সেটাও ইনশাল্লাহ যদি করা যায়, তারপর আপনার বেলুয়ার দিকেই অলরেডি আমরা এই যে লাল দিঘিটাতে আমাদের আছে, ওটা করছি, ওটা হয়ে গেছে, ওটাতে কাজ চলছে। আরেকটা হচ্ছে এখানে বেলুয়ার দিঘি, আপনার যেটা 35 নম্বর বক্সিরা কোর্ট। তো এই দিঘিগুলো যদি আমরা সুন্দর মতো সেগুলো রক্ষণাবেক্ষণ করে সেটাকে ট্যুরিজমের জায়গায় আমরা যদি আনতে পারি, পর্যটনের জায়গায়, সবাই সেগুলো দেখলো, ঘুরলো, পাশাপাশি এগুলো সংরক্ষণ হলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এরপরে আসেন আপনার ওই যে যেটা বললাম সিডিএফ প্ল্যানে যেটা 30% জায়গা ছেড়ে দিতে হবে, তাহলে এই 30% জায়গা ছেড়ে দিলে কি লাভ? এই জিনিসটা আমরা সিডিএফ কোন ইঞ্জিনিয়ার বুঝিয়েছে এখনো পর্যন্ত? আমি যদি এই জিনিসটা বুঝাতে পারতাম যে ওই ভদ্রলোককে তুমি যে 30% জায়গা ছেড়ে দেওয়ার কারণে তুমি তো ভার্টিক্যাল এক্সটেনশন করতে পারছো, আর তোমার এই যে ভূগর্ভে যে পানিটা ঢুকছে, আজকে পানি, এই যে আপনারা বলছেন যে আজকে এই নলকূপে বিভিন্ন ধরনের আয়রন আসছে, আর্সেনিক আসছে, বিভিন্ন, কেন আসছে? ভূগর্ভে পানি ঢুকছে। আপনি একটা নলকূপ যখন আপনি দিতে যান কোন জায়গায়, কত গভীরে যেতে হচ্ছে, কেন যেতে হচ্ছে? কারণ ভূগর্ভে পানি না, আপনি তো জায়গা ছাড়েননি। আমি তো একটা বিল্ডিং করার জন্য তো 30% যেটা রুলস আছে, এটা তো রুলস না, এটা সাইন্টিফিক ভাবে করা হয়েছে, যাতে আপনার পানিটা ভূগর্ভে ঢুকে, এবং ভূগর্ভে পানি ঢুকলে আপনার বিল্ডিংটা ধসছে না। এখন ভূমিকম্প হলে ওই যে বিল্ডিংটা ধস নামছে কেন? কারণ ভূগর্ভে পানি যাচ্ছে না। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না। আমরা যারা সিডিএতে আছি, আমরা শুধু কথা হয়তো ঠিক আছে কিন্তু আমাদেরকে তো ওই ভদ্রলোককে বোঝাতে হবে, তাকে তো কনভিন্স করাতে হবে যে তোমার কারণে আমি বলছি, তোমার ভালোর জন্য বলছি। কাজে এই জায়গায় আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় অ্যাওয়ারনেস ডেভেলপ করা এবং তাদেরকে এইভাবে বোঝানো যে এটা তার জন্য করতে হবে, তার পরিবারের জন্য, তার নেক্সট জেনারেশন এখানে থাকবে, তাদেরকে বাস করানোর জন্য একটা বাসযোগ্য একটি শহর করার জন্য করতে হবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা পানি অপচয়। আমি আজ থেকে 10-12 বছর আগে চাইনা যখন গেলাম, আগে গিয়েছি, যে টয়লেটে পানি নেই, গবেষণা নেই, কি করে তারা পানি অপচয় বন্ধ রাখে, টিস্যু পেপার। চিন্তা তারা কবে থেকে চিন্তা করছে যে পানি নিশ্চয় একটা, কারণ একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে নেক্সট ওয়ার্ল্ড ওয়ার হবে পানির জন্য, এটা মনে রাখবেন। কাজে এই পানিটা কিন্তু অপচয় আমাদেরকে এখন থেকে কিভাবে অপচয় বন্ধ করা যায় এই নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা যে সেমিনার গুলো করছি, এই সেমিনার গুলো পানি অপচয় কিভাবে বন্ধ, কিভাবে আপনারা এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় ট্যাপ নষ্ট, পিট করে পানি পড়ছে। আমরা অনেকের বাসায় দেখি, আমরা সামান্য 100-200 টাকা দিয়ে এটা ঠিক করছি, তাহলে কাজের নিয়ে বলছে না। এই জিনিসগুলো আমাদের গৃহকর্তী যারা আছে, বাসায় যারা আছে, তাদেরকে দেখতে হবে। এই জিনিসটা যখন আমরা দেখবো না, আলটিমেটলি এই পানি যে অপচয় হচ্ছে, স্টেজে গিয়ে যে বলছে না পানি পাওয়া যাচ্ছে না, ওয়াসার এখন বিভিন্ন জায়গায় আমার কাছে কমপ্লেন আসছে, স্যার পানি নেই, এদিকে নেই, ওদিকে নেই পানি। আজকে আমরা অপচয় করছি না, করছি কেন? এই অপচয়গুলো তো বন্ধ করতে হবে, এবং এগুলোর জন্য গণসচেতন, এই যেটা একটা জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট, সেটা হচ্ছে জনসচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস ছাড়া স্কোয়াড অফিসার টু টেক অল সর্টস অফ মেজার্স, আই মিন পারফেক্টলি। তো এই জিনিসটা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে টয়লেট ফ্যাসিলিটিস, যেটা আমার বোন বলেছে একজন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্কুলে আমি প্রতিটা স্কুলে গিয়ে, প্রথমে আমি স্কুলে গিয়ে একদিন পাথরঘাটা স্কুলে গেছি, চল আমি বাথরুম দেখি, আমাদের দেখি মেয়েদের বাথরুম আছে, আমি দেখা মানে গিয়ে চিন্তা করছে চেয়ারম্যান সাহেব তো এখানে করতেছে, বাথরুম পরিষ্কার আছে কিনা, ঠিকমতো সাবানটা রেখেছে কিনা, মেয়েদের অন্যান্য যেটা সমস্যা আছে সেগুলো ঠিকমতো স্যানিটারি আদার্স ঠিক আছে কিনা, এবং সেখানে বাথরুমের সংখ্যা কতটা। এই জিনিসগুলো আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি করেছি পতেঙ্গাতে। এক সময় মহিলাদের বাথরুম ছিল না,
টয়লেট ছিল না। আমি আসার পরে আমরা এই কমিটির মাধ্যমে সিডিএ আমরা এবং জেলা প্রশাসন আমরা মিলে 8টা টয়লেট করে দিয়েছি মেয়েদের, এবং সেখানে এখন মেয়েরা যাচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা হবে সেটা দেখছে। আরো টয়লেট বাড়ানোর জন্য আমরা একটা পার্ক লং আছে, সেখানে পার্কিং ফেসিলিটিস এজ ওয়েল এজ আরো টয়লেট আমরা সেখানে বাড়াবো। এইগুলো আসলে সব জায়গায় স্কুল কলেজ এবং সব, কারণ এই যে মেয়েদের যে আসলে সমস্যাটা এটা আমরা বুঝতে পারছি না। মেয়েরা যে আসলে যখন ওই একজন বলেছে এটা আমরা পাবলিক টয়লেট, যখন নামটা শুনে মেয়েরা ওখানে যেতে চাইবে, তাহলে নামটা চেঞ্জ করতে হবে। পাবলিক টয়লেট শুনলে যত পরিষ্কার থাকুক না কেন মেয়েদের মধ্যে একটা অ্যালার্জি সৃষ্টি হয় যে এটা বোধহয় পাবলিক টয়লেট। কাজে ওইভাবে নামটা ভাবে না লিখে অন্যভাবে বললে হবে, তারা সেখানে উৎসাহিত হবে যে হ্যাঁ পথের দাবি। আচ্ছা, যাই হোক, যে কথাটা বলছি মিথেন গ্যাস, যেটা এখন সবচেয়ে বেশি আমাদের এই যে প্রথম যে সমস্যাটা উচ্চ তাপমাত্রার তাপদাহ, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ, এটাকে আমি শেষ করতে চাই। এই কার্বন ইমিশন এটা আমাদের চিফ অ্যাডভাইজারের 3-0 মধ্যে একটা, ঠিক আছে না? 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন ইমিশন, 3 বিগ 0। এই 3-0 মধ্যে একটা 0 হচ্ছে কার্বন ইমিশন। আমরা এটা নিয়ে এখন কাজ করছি। এটা হচ্ছে আমাদের আসলে দুটো বড় বড় গার্বেজ স্টেশন, ফিলিং স্টেশন আছে যেগুলোতে প্রচুর পরিমাণে নিঃসরণ হয়। আমরা সেটাকে ট্রিটমেন্ট প্লান্ট ও রিসাইক্লিং প্রসেস আমরা যাচ্ছি। এটা আগে কেন হয়নি আমি খুব আশ্চর্য হচ্ছি। এখন আমি অলরেডি 10টা দেশের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলেছি। সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্লান্ট টু রিসাইক্লিং প্রসেস, দ্যাট মে বি দ্য এনার্জি অর মে বি দ্য সয়েল প্রোডাক্ট অর মে বি দ্য বায়োগ্যাস। তো ওইভাবে আমরা এই কাজটা করছি, এবং এটা যদি হয় তাহলে পরে এই যে মিথেন গ্যাস যেটা হচ্ছে এটা আস্তে আস্তে কমে যাবে। সেটা সাইন্টিফিক্যালি তারা এই কাজটা করবে, এবং এটা একটা চমৎকার বাগান তারা সৃষ্টি করবে। এবং আমাদের যে ময়লাগুলো, যেমন আমরা প্রায় 2200 টন ময়লা রেগুলার প্রোডাক্ট হচ্ছে, 2200 টনের চেয়ে তো বেশি হচ্ছে 3000 টন। 3000 টনের মধ্যে 800 টন কোথায় যাচ্ছে? ওই নালা খাল দিয়ে সেটা কর্ণফুলী নদী, ঠিক আছে? তাহলে আমরা 3000 টন পাচ্ছি না, আমরা 2200 টন পাচ্ছি। এই 3000 টন যখন আমরা পেয়ে যাব, এই ময়লা যখন সম্পদে পরিণত হবে এইভাবে সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্লান্ট ও রিসাইক্লিং প্রসেসে, সেটা যখন ইন এনার্জি কিংবা বায়োগ্যাস কিংবা আপনার ফার্টিলাইজার হবে, তখন অটোমেটিক্যালি ময়লা কেউ ফেলবে। এবং আমি এর মধ্যে ধন্যবাদ জানাচ্ছি কিছু এনজিও সংস্থা যারা আমার সাথে কাজ করে, সেটা ক্লিন বাংলাদেশ, ইভেন বিদ্যানন্দ, তারপর চমৎকার কিছু কাজ করছে যেটা আমরাও তাদেরকে হেল্প করছি। যেমন 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে একটা চারা গাছ, 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে 1 কেজি চাল, 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে 1 কেজি ডাল, 1 কেজি প্লাস্টিক পলিথিনের বিনিময়ে 1 কেজি চিনি, অথবা 5 কেজি প্লাস্টিক পলিথিনের বিনিময়ে একটা মাছ অথবা একটা মুরগি। এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো ইতিমধ্যে শুরু করেছি। কাজে এইগুলো তো আছে, পাশাপাশি পার্মানেন্ট সলিউশনের জন্য এই জায়গায় কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান টু রিসাইক্লিং প্রসেস। তাহলেই দেখবেন এই ময়লাগুলো সম্পদে পরিণত হবে, সেটা একটা ইনকামের জায়গা হবে, এবং একটা যে কমিটমেন্ট নিয়ে আমি এই শহরের দায়িত্ব নিয়েছি, একটা গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি, এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং এই গ্রিন সিটির জন্য প্রচুর পরিমাণে বনায়ন আমাদের দরকার আছে। আমরা গাছ কাটবো না, পাহাড় কাটবো না, আমরা আমাদের গাছ লাগাতে থাকবো। এই ধরনের স্লোগানে আমাদেরকে মুখরিত হয়ে আমাদের কাজ করতে হবে। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করছি এই ধরনের একটি অনুষ্ঠান আপনারা করেছেন, সেমিনার, সেটা খুব সময়োপযোগী আপনারা করেছেন। এবং এই ধরনের সেমিনারের মধ্যে দিয়ে আপনাদের আরেকটা কাজ করতে হবে। আমি এই 3 মাসে কি গেইন করলাম, অথবা এই 6 মাসে আমার এই কথাবার্তার মাধ্যমে আমরা কতটুকু যেতে পারলাম, এই ধরনের একটা টার্গেট আপনাদেরকে ধরে রাখতে হবে। আপনি আজকে এটা করলেন, সব শেষ, এটা যাতে না, এটাকে একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে রাখতে হবে। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়কে। যদিবা ওনাকে ছেড়ে দিতে হলো, আমরা আমাদের পরবর্তী আলোচকদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমরা কন্টিনিউ করবো।